হাসিনাকে কোনো রাষ্ট্রই গ্রহণ করতে চাইছে না, শাখের করাতে পড়েছে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। সীমাহীন দুর্নীতি ও এক সাগর রক্তের হোলি খেলা খেলে ভয়ে প্রাণ নিয়ে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভিডিও বার্তায় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এক এক সময় এক এক কথা বলছেন। কখনো বলছেন হাসিনা পদত্যাগ করেননি, কখনো বলছেন পালানোর জন্য হাসিনাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, কখনো বলছেন হাসিনা পালিয়ে ভারতে আসেননি, রক্তপাত বন্ধ করে জনগণকে বাঁচাতে ভারতে বেড়াতে এসেছেন। কখনো বলছেন পরম বন্ধু মোদির সাথে সাক্ষাতে গেছেন, কখনো বলছেন তিনি নিজে দেশ ছেড়ে চলে না যেতে বললে হাসিনা কখনোই বাংলাদেশ ছেড়ে যেতেন না, কখনো বলছেন হাসিনা আবারও দেশে ফিরবেন, রাজনীতি করবেন, কখনো বলছেন হাসিনা আর কখনোই রাজনীতি করবেন না, তিনিও রাজনীতি করবেন না। এখন আবার বলছেন হাসিনা ভারতেই থাকবেন, কোথাও যাবেন না। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, দেশের মানুষকে আবারও এক হয়ে আওয়ামী লীগের পতাকাকে শক্ত করে ধরার জন্য বলেছেন, নির্বাচন করবেন। প্রকৃত কথা হচ্ছে হঠাৎ করে মারাত্মক অপমানজনক পরিণতির কারণে জয় এবং হাসিনার অবস্থা খুবই খারাপ। তাদের চোখ মুখ ফুলে উঠেছে, মাথায় অপমানের জমাট রক্ত এসে ভর করেছে। এমন পরাজয় কখনোই মানতে পারছেন না তারা, তাই পাগলের মতো প্রলাপ বকছেন। ভারত সরকার বারবার চাপ প্রয়োগ করছে হাসিনাকে যেন যত দ্রুত সম্ভব ভারত থেকে তিনি চলে যান, কারণ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেয় ইতিমধ্যে চারপাশের বিভিন্ন দেশ থেকে ভারতের ওপর চাপ বাড়ছে। যে সকল দেশের সাথে ভারতের মধুর সম্পর্ক হাসিনাকে আশ্রয় দেয় সে সকল দেশও হুমকি দিচ্ছে ভারতকে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য, ভূ রাজনৈতিক সম্পর্ক ও স্বার্থ স্থবির হবার উপক্রম হয়েছে। মোদির সাথে হাসিনার দহরম মহরম সম্পর্কের জেরে মোদি হাসিনাকে ফেলেও দিতে পারছেন না, আবার তাকে ভারতে দীর্ঘদিন রেখে দেবেন সেই ঝুঁকি নিতে পারছেন না। এ এক উভয় সংকটে পড়েছে মোদি সরকার। দেশের ভেতরে বিরোধীরা মোদিকে চাপ দিচ্ছে যাতে হাসিনাকে আর এক মুহূর্ত ভারতের মাটিতে না রাখা হয়। অপরদিকে নানাভাবে নানা চেষ্টা তদবির করেও কোনো দেশেই হাসিনাকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে পারছে না সজীব ওয়াজেদ জয় ও তার সাঙ্গপাঙ্গরা। চেষ্টা চলছে, তবে প্রায় সব দেশ থেকেই নিরাশ হয়েছেন তিনি। ফলে কৌশলে তারা জানিয়ে দিচ্ছেন হাসিনা আপাতত ভারতেই থাকবেন, কোথাও যাবেন না। তবে ভারত এ নিয়ে মহাসংকটে পড়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। শনিবার 10 আগস্ট বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। বৃহস্পতিবার 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেইজিং সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। শেখ হাসিনা বেইজিংয়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছেন এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি। এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে দিয়েছে, নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
এবং সম্পর্কের উচ্চ অংশীদারি নিশ্চিত করতে হবে। এতে কিছু স্বল্পমেয়াদী বিপত্তি দেখা দিতে পারে, তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনূস বন্ধুত্বের বার্তা দিয়েছেন। শপথ নেয়ার আগে ইকোনমিস্ট ম্যাগাজিনে তিনি লিখেছেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করেছে, তবে এই ধরনের তিক্ততা সারানোর অনেক সুযোগ থাকবে। এদিকে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ লিখেছেন, 5 আগস্ট বিকালে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনার ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা। ওই কূটনীতিক জবাব দেন, তিনি যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও উচিত হবে না সেটা মঞ্জুর করা। তার যুক্তি, বাংলাদেশে সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। এদিকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার বা তার রাজনীতি করার বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিলে সে অনুযায়ী উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রবিবার 11 আগস্ট ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, তিনি পদত্যাগ করেছেন। তার সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এটুকু আমি জানি। সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর এলাকা যুক্তরাষ্ট্রকে দেয়া হয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে উল্লেখ করে অভিযোগ করেছেন শেখ হাসিনা। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটা বলতে পারি, আমি এমন কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে কিনা জানি না, সম্ভাবনা খুবই কম। ভারত বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু, এই বিষয়টি দেশের মানুষের মনে করার উপর জোর প্রদান করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমরা চেষ্টা করব যে আসলে সম্পর্কটা শুধু দেশের মধ্যে নয়, দেশের সরকারের মধ্যে নয়, দুটি দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন শেখ হাসিনা। তার সরকার পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। গত শনিবার 10 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। গেল রবিবার 11 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট ওই বার্তাটি দেখতে পেয়েছে বলে জানায়। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পোড়েন দেখেছে। চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের নেতা হয়েছি কারণ আপনারা আমাকে বেছে নিয়েছেন, আপনারা আমার শক্তি ছিলেন। কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি, বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল। সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে ও দেশকে অস্থিতিশীল করতে তোমাদেরকে ব্যবহার করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে ও তাদের বাড়ি ঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠছে। মহান আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব।
আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি। ওই অবস্থায় তিনি গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে বিদেশে পাঠানো হয়। গত রবিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম কালের কণ্ঠকে এসব কথা বলেন। শাহাবুদ্দিন আজম বলেন, রান্নাঘর থেকে উঠে এসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হননি। তিনি বঙ্গবন্ধুর কন্যা। তিনি দেশ ছেড়ে পালাতে রাজনীতিতে আসেননি। সহিংসতার মধ্যে তাকে বিদেশ যেতে বলা হয়, কিন্তু তিনি টুঙ্গিপাড়া আসতে চেয়েছিলেন। তাকে টুঙ্গিপাড়া আসতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসবেন। উনি শুধু রক্তপাত বন্ধ করতে দেশ ছাড়তে রাজি হয়েছেন। 15 আগস্ট প্রসঙ্গে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে শাহাবুদ্দিন আজম বলেন, নেত্রীর সঙ্গে গতকাল শনিবার কথা হয়েছে, আজও রবিবার হয়েছে। তিনি জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা দিয়েছেন। গোপালগঞ্জ থেকে কাউকে ঢাকা যেতে বলা হয়নি। আমরা গোপালগঞ্জেই থাকব। ঢাকা ও আশপাশের জেলা থেকে 32 নম্বরে যেতে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে হাসিনার তরফ থেকে। ভারত থেকেই তিনি কলকাঠি নাড়তে চাচ্ছেন, কিন্তু ভারতে তিনি কতদিন থাকতে পারবেন? আর বিদেশের কোথাও তার ঠাঁই না হলে প্রাক্তন MP মুরাদের মতো তাকে আবার দেশে ফিরতে দেখা গেলে তখন এই তো গেল 5 আগস্টে ঘটে যাওয়া ঘটনার বাকি অংশটুকু, অর্থাৎ হাসিনা গণভবনে সে সময় থাকলে যা হতে পারত তা হতে দেখবে কিনা বিশ্ব, তা তো সময়ই বলে দেবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।